গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়ে ঘর। ভোরের আলো পড়ছে। রূপা ঘুম থেকে উঠে পানি আনতে যাচ্ছে। রূপা পানি আনার পর তার বোন মিতাকে ঘুম থেকে ওঠাতে যায়। মিতা, ওঠো, আজ অনেক কাজ। তখন মিতা বলে, দিদি, আজকে আমরা একটু দেরি করে উঠতে পারি? না রে, না হলে সৎমা আবার বকবে। মিতা ধীরে ধীরে উঠে বসে আর বলে, দিদি, যদি মা বেঁচে থাকতো আমাদের এত কষ্ট করতে হতো না। এই কথা শুনে রূপার চোখ ভিজে যায়। কাঁদিস না দিদি, আমরা একসাথে থাকলে সব পারবো। তখনই তাদের সৎমা পদ্মা এসে, কি রে, এখনো তোমাদের কোনো কাজ হয়নি? তোমরা সারাদিন কি করো বলো তো? মা, আমরা পানি এনেছি, আরও ঝাড়ু দিয়েছি, এখনই উনানটাও ধরিয়ে দিচ্ছি। তখন পদ্মা চুপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রূপা আর মিতা, তারা দুবোনে সব কাম করার পর তার বসে কথা বলছিল। তখন পদ্মা রেগে এসে বলে, কি রে, তোমরা বসে আছো যে? তোমার বাবা আমাকে তোমাদের বসিয়ে খাবার টাকা দিয়ে রেখেছে নাকি? মাঠে যাও, কাঠ কেটে আনো, না হলে আজ খাবার পাবে না। তুমি রাগ করো না মা, আমরা এখনই যাচ্ছি। তারপর পদ্মা সেখান থেকে যায়। দিদি, আমরা কি খাবো না? আমার খুব খিদে পেয়েছে। বোন, এখন মা আমাদের খাবার দেবে না। চলো, জঙ্গলে অবশ্যই কিছু ফল পাওয়া যাবে। চলো, যাই না হলে সৎমা আবার বকবে। তারপর তারা দুবোনেই বেরোয়। এখন তারা দুবোনেই জঙ্গলের পথে হাঁটছে। সেখানে পাখির ডাক আর হালকা বাতাস দিচ্ছিল। রূপা কাঠ কাটতে শুরু করে আর মিতা ছোট ছোট ডালগুলো কুড়োতে। তখনই হঠাৎ এক বৃদ্ধা এসে তাদের কাছে দাঁড়ায় আর বলে, মা, একটু পানি দেবে? খুব জল তৃষ্ণা লেগেছে। তখন মিতা বলল, হ্যাঁ দাদু, অবশ্যই, দাঁড়াও, এখনই দিচ্ছি। তারপর মিতা বৃদ্ধকে বোতল হাতে দেয়। বৃদ্ধ পানি খাওয়ার পর সে হালকা, শ্বাস নেই আর বলে, তোমরা খুব ভালো, তোমাদের কষ্ট একদিন শেষ হবে। এই বলে বৃদ্ধ সেখান থেকে চলে যায়। তারপর তারা দুজনেই কাঠ কেটে বাড়ি ফিরে। সেখানেই তাদের সৎমা দাঁড়িয়েছিল। কিরে, আজকে এত দেরি কেন? মা, সেখানে শুকনো কাঠ পাওয়া যাচ্ছিল না, তার জন্য দেরি হয়েছে। ঠিক আছে, যা, জলদি করে ভাতটা খেয়ে নিয়ে কাপড়গুলো ধুয়ে আনবি। পরের দিন সকালে আজকে তাদের বাবা বুড়াল বাড়ি ফিরবে, তাই তারা দুই বোনেই সকাল থেকে কাজে ব্যস্ত। আর এদিকে পদ্মা বসে বসে ভাবছে, এরা দু বোন তার বাবাকে না বলে দেই যে আমি এদেরকে ঘরের সব কাজ করাই আর ঠিকভাবে খাবারও দিই না, তাহলে বোরাল আমাকে ঘর থেকেই বের করে দিবে। না না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তখন পদ্মা তাদের কাছে যায়। তারা তখনও ঝাড়ু মারছিল। কিরে, এখনো তোমাদের সব কাজ হয়নি? তোমরা জানো না তোমাদের বাবা আজকে বাড়ি ফিরবে? হ্যাঁ মা, জানি, এই তো হয়ে গেছে, এইটুকু বারেন্থাটাই বাকি। আরেকটা কথা, তোদের বাপকে যদি বলিস আমি তোমাদের সব কাজ করাই আর মারামারি করি, এসব কথা বলিস তো এইবার তোমাদের গ্রাম থেকেই বের করব। না মা, আমরা এরকম কিছু বাবাকে বলবো না, আমাদেরকে দয়া করে বাড়ি থেকে বের করবেন না। ঠিক আছে, যা, বেশ হয়েছে, গরুগুলোর জন্য ঘাস কেটে নিয়ে আয়। তারপর তারা দুবোনেই বাগানে ঘাস কাটতে বেরোয়। আর এদিকে পদ্মা সাজ গোজ করে আরামসে বসে আছে। তখনই গরুর বাড়ির শব্দ শোনা গেল। বোড়াল বাড়ি ফিরেছেন। পদ্মা মুখের ভাব বদলে ধীরে ধীরে ঘর থেকে বেরোয়। মিতা, জলদি জলদি চল, এতক্ষণে অবশ্যই বাবা বাড়ি ফিরবেন। আজ দেখবে বাবা আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে। কিন্তু দিদি, আমার খুব ভয় লাগছে।
কিসের ভয় মিতা? হিতাই যে মা আমাদের নিয়ে কিছু মিথ্যা কথা বাবাকে বলে দেবেন, তবে বাবা কি আমাদের নিয়ে রাগ করবেন? না মিতা, তুই এখন ছোট, তাই এরকম ভাবছিস। হ্যাঁ মা, আমাদের অত আদর করেনি, কিন্তু বাবা তো আমাদের আপন। কিন্তু দিদি, আমি শুনেছি এই দুনিয়ায় মা ছাড়া আপন কেউ হয় না। মা চলে গেলে বাবাও নাকি বদলে যায়। এদিকে বোড়াল বাড়ি ফিরছেন। পদ্মা মুখের ভাব বদলে দুয়ারে দাঁড়িয়ে আছে। কেমন আছো গিন্নি? ঘর দোয়ার তো খুব পরিষ্কার লাগছে। আমার দুই লক্ষ্মী মেয়েরা কোথায়? রূপামিতা, তোমরা কোথায় রে মা? ও ও গো, তুমি এসেই তো মেয়েদের কথা শুরু করলে। একবারও ভাবলে না যে আমি কেমন আছি? না না, গিন্নি মেয়েদের বহুদিন ধরে দেখিনি না, তাই বললাম। তবে কি ওরা বাড়িতে নেই? বাড়িতে থাকবেই বা কেন? বড়টা তো এখন ডানা গজিয়েছে, মুখে মুখে এমন কথা বলে যে শুনলেই তোমার কানগুলো লাল হয়ে যাবে। পাড়ার সবার সাথে ঝগড়া করে বেড়াই, আর ওই ছোটটাও তেমন। তারা দুজনে মিলে আমার জীবনটা বিষিয়ে তুলছে। আমি কিছু বললেই তো ওরা বলে আমি তাদের সৎমা, তাই ওদের ওপর অত্যাচার করি। হ্যাঁ, কি বলছো? আমার মেয়েরা কি এত বিগড়ে গেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তবে কি আমি ওদের ভুল শিক্ষা দিয়েছি? ভুল শিক্ষা কি আর তুমি দিয়েছ? ওরা নিজেকে একা পেয়ে যেটা মন তেটা করে বেড়াচ্ছে। এখন তো শুনছি বাজারে লোকেদের জিনিসপত্র সরাচ্ছে। এই চুরির বদনাম যদি একবার হয়, তাহলে মুদে খাবার জায়গা থাকবে না। কত কষ্টে আমি ওদের আলগে রাখছি, ওটা তো শুধু আমিই জানছি। আমি একই শুনছি বোড়ালের মেয়েরা চোর হবে, এটা আমি কোন মতেই মেনে নিতে পারছি না। তুমি ওদের ভালোভাবে শাসন করো না। শাসন করলেই তো লোকেরা বলে আমি তাদের সৎমা, তাই ওদের মারামারি করি। আমার হাত পা বাঁধা গো, যা করার তুমি এই করো, নইলে আমাদের গোলাই দড়ি দিতে হবে। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, অনেক হয়েছে। আজ আসুক ওরা, ওদেরকে এত ছাড় দেওয়া উচিত হয় না। ওদের একটা উপায় বের করতেই হবে। মিতা, তুই এখন ছোট্ট, তাই এরকম ভাবছিস। একবার বাবার কাছে গেলেই তোর সব ভয় চলে যাবে। রূপা তার বোনকে সান্ত্বনা দেয়, কিন্তু রূপা নিজেও সে চিন্তিত ছিল। তারপর তারা দুবোনেই বাড়ি পৌঁছে। তখন তারা দেখে বাবা রাগী মুখে দাঁড়িয়ে আছে। কোথায় ছিলি তোরা এতক্ষণ? আমি বাড়িতে এসেছি আর তোরা বাইরে ঘুরে বেড়াচ্ছিস। তোদের নামে যা শুনছি তা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। বাবা, আমরা তো বাইরে যাইনি। মা বলেছিল ঘাস কেটে আনতে, তাই মাঠে গিয়েছিলাম। মিথ্যা কথা বলিস না। তোর মা বলল সে নিজেই সব কাজ করে। তোরা অবাধ্য হয়ে ঘুরে বেড়াস। তোমাদের এই অবাধ্যতা আর এই চুরির স্বভাব আমি কোনো মতেই মেনে নিব না। দেখেছ তোমার কাছে কেমন মিথ্যা কথা বলছে? এটাই ওদের আসল রূপ। মা, আপনি এরকম কেন বলছেন? আমরা তো আপনার কথার মতোই সব করেছি। বাবা, বিশ্বাস করুন, আমরা কোনো ভুল কাজ করিনি। চুপ করো, তোমাদের কথা আর আমি শুনতে চাই না। তোমাদের শাস্তি পেতেই হবে। আর আজকে তোরা বাড়ির ভিতরে যাবি না, বারান্দায় ঘুমোবি। আর কালকে আমি তোমাদের নানির বাড়ি নিয়ে যাব। এবার থেকে তোমরা সেখানেই থাকবে। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন আমরা তাই করব। তারপর তারা রাতে বারান্দার এক কোণে শুয়ে পড়ল। তারা ভাবল নানির বাড়ি গেলে কষ্টটুকু কমবে, কিন্তু তারা জানে না তার বাবা মাথায় কি চলছে। এদিকে পদ্মা মনে মনে খুব আনন্দিত ছিল। সে ভাবল, আমার মনে হচ্ছে ওনার সন্ধ্যাও হয়েছে। আসলেই কি তিনি এদের নানির বাড়ি দিয়ে আসবেন, নাকি আমার মন রেখে দেওয়ার জন্য এসব বলেছে? আমার সকাল হওয়ার আগে কিছু বুদ্ধি বের করতেই হবে। তার বাবার সঙ্গে তার দু বোন যাওয়ার জন্য নতুন কাপড় পরে বেরিয়ে পড়ল।
পদ্মা এমন ঘুমে মগ্ন ছিল যে সে বুঝতেই পারল না যে সকাল কখন হলো আর তারা কখন বেরিয়ে পড়ল। ঘুমিয়ে ওঠার পর সে কাউকেও দেখতে না পেয়ে সে বুঝতে পারল যে তারা চলে গেছে। বোরাল সে তার 2 মেয়েকে নিয়ে জঙ্গলের ভেতরের পথে চলে আসে। চারদিকে খালি লম্বা লম্বা গাছ, সেখানে কোনো মানুষের চিহ্ন নেই। রূপা চিন্তিত তো হয়ে বলল, বাবা, আমরা তো হাঁটতে হাঁটতে জঙ্গলের পথে চলে এসেছি, এখানে তো কোনো মানুষের চিহ্নই নেই। আমার খুব ভয় করছে। বাবা, আমরা এদিকে কোথায় যাচ্ছি? এদিকে তো নানিমার বাড়ি হওয়ার কোনো কথাই নেই। মা রূপা, তুই চিন্তা করছিস কেন? তোর বাবা থাকতে তোদের কিসের ভয়? তুই চিন্তা করিস না, আমি পথ জানি। তোরা শুধু আমার পিছে পিছে আই। তারপর তারা একটি বড় বট গাছের নিচে দাঁড়ালো। তখন বোরাল বলল, মা, তোমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করো। এখানে পাশেই আপেল গাছ। আমি কিছু আপেল নিয়ে আসছি, তোমরা এখানেই থেকো। কিন্তু বাবা, সন্ধ্যা তো নেমে আসছে, আর বেশিক্ষণ জঙ্গলে থাকলে আমরা পথ হারিয়ে ফেলবো। বোকা মেয়ে, আমি বলছি তো আমি পথ জানি। ঠিক আছে, একটা কাজ করি। আমি যখন ফল কুড়োবো আমি এই বাঁশি বাজাবো, আর বাঁশি বাজানো বন্ধ হলেই তোরা বুঝে যাবি আমি তোমাদের ডাকছি। বাবা, আমার ভয় লাগছে, এখানে কত বড় বড় গাছ। মা মিতা, তুই ভয় পাসো না, তোর সাথে তো রূপাও আছে, আর আমি কিছুক্ষণ পরেই তো আসবো। এই বলে বোরাল সেখান থেকে যায়। কিন্তু রূপা হালকা ভয় পেয়েছিল, কিন্তু সে তার বাবাকে বিশ্বাস করল। এদিকে বোরালের মনে একটা উল্টো চরিত্র চলছিল। বোরাল কিছু দূর যাওয়ার পর সে এক গাছের নিচে দাঁড়ালো, আর সে এদিকে ওদিকে তাকিয়ে সে ভাবল, এখন কি করব? আমি তো বলেছি বাঁশি বাজাবো, এভাবে তো আমি এখান থেকে যেতে পারবো না। বোরাল ভাবছিলই তখন সে নজর করে। ও, এখানে তো হালকা হালকা হাওয়াও দিচ্ছে। ও হ্যাঁ, ঠিক, এটা আমি কাজে লাগাতে পারি। তখন বোরাল সেই গাছের ডালের সঙ্গে সেই বাঁশিকে ভালোভাবে বেঁধে দেয়, যাতে সুন্দরভাবে হাওয়ার সঙ্গে সঙ্গে বাঁশি বাজাতে থাকে। কিছুক্ষণ পরেই তাতে হাওয়া ধরল, আর নিজের সুরের সঙ্গে সঙ্গে বাঁশি বাজাতে থাকে। তারপর বোরাল সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল। বোরাল পদ্মার সেই মিথ্যা কথাই সে তার মেয়েদের ভালোবাসা যেন ভুলেই গিয়েছিল। সে ওটাও ভাবল না, ওগুলো তার নিজের মেয়ে। এদিকে তারা 2 বোন বসে আছে আশায় যে তার বাবা কখন আসবে, আর ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। দিদি, বাবা কখন আসবে? আমার ভয় লাগছে। আসবে মিতা, বাঁশির আওয়াজ তো এখনো শোনা যাচ্ছে। তখনই হাওয়া বন্ধ হয়ে যায়, আর বাঁশির সুরও বন্ধ হয়ে যায়। মিতা, বাঁশির সুর বন্ধ হয়েছে, হয়তো বাবা আমাদের ডাকছে। চল যাই। তারপর তারা 2 বোনে যে দিক থেকে বাঁশির সুর আসছিল সেই দিকে যায়। সেখানে গিয়ে যা দেখল তা দেখে তাদের পা থেকে মাটি সরে গেল। তারা দেখল তাদের বাবার পাশে এক গাছের সঙ্গে বাঁধা। দিদি, বাবার বাঁশি তো গাছে, তবে এতক্ষণ তাহলে এইভাবে বাঁশি বাজছিল। আমাদের বাবা আমাদের এই গভীর জঙ্গলে ছেড়ে গেছেন। বাবা নানির বাড়ি যাওয়ার নাম করে আমাদের এই গভীর জঙ্গলে ফেলে চলে গেছে। দিদি, আমরা এখন কোথায় যাব? এখন কেঁদে আর কিছু হবে না। আমাদের এই ভয়ঙ্কর অন্ধকার থেকে কেউ বাঁচাতে আসবে না। এখন আমাদের নিজেকেই এই অন্ধকার জঙ্গল থেকে বাঁচতে হবে। চল একটু নিরাপদ জায়গা খুঁজি। তারপর রূপা বাঁশিটি নেই, আর তারা একটি নিরাপদ জায়গার খোঁজে বেরোয়। কিছুক্ষণ জঙ্গলে ঘোরার পর তারা একটি ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেল। বাড়িটি দেখে তারা অবাক হল।
বাড়িটিকে তার আশ্চর্যভাবে দেখে। তখন রূপা বলে, মনে হচ্ছে এ বাড়ি ফাঁকা। চল মিতা, ভিতরে যাই। না দিদি, এভাবে অচেনা ঘরে ঢোকা ঠিক হবে না। আমার খুব ভয় লাগছে। ভিতরে যদি কোনো বিপদ হয়। কিন্তু মিতা, আমাদের এর ছাড়া তো আর কোনো উপায়ও নেই। চলো না, ভিতরে যাই। হয়তো উপরবালা আমাদের জন্য কোনো ছাদ জুড়িয়ে রেখেছে। যদি থাকার জন্য যদি কিছু না পাই, তাহলে এই হিংস্র জানোয়াররা আমাদের খেয়েই ফেলবে। তুই ঠিক বলেছিস দিদি। ভয় তো লাগছে, কিন্তু ভয়ঙ্কর অন্ধকারে বাঘ ভালুকের মুখে রাত কাটাচ্ছে। সাহস করে বাড়ির ভিতরে যাই, হয়তো থাকার মতো আশ্রয় পেয়ে যাব। তারপর তারা দুবোনে সাহস করে বাড়ির ভিতরে ঢুকল।